শুধু দর্শক মণ্ডলী, আই স্পোর্টসে আপনাদের স্বাগত। বাংলাদেশের হকি, এই ঐতিহ্যবাহী হকি খেলাকে নিয়ে নানা ধরনের কথাবার্তা। অতি সম্প্রতি বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে ক্লাব কাপ হকি প্রতিযোগিতা শেষ হয়েছে। সেমিফাইনাল পর্যায়ে 4টি দল প্রতিদ্বন্দ্বিতা করে: মামন স্পোর্টিং, আবাহনী লিমিটেড, উষা ক্রীড়াচক্র এবং মেরিনার্স ক্লাব। সেমিফাইনাল পর্যায়ে থেকে খেলা দারুণ উত্তেজনাপূর্ণ অবস্থায় চলতে থাকে। ফাইনালে মামন স্পোর্টিং ক্লাব আবাহনী লিমিটেডকে পরাজিত করে ক্লাব কাপ হকি শিরোপা লাভ করে। সোনার ছেলে শুটার আসিফের উপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে বুকে কালো ব্যাজ আর কালো ব্যানার নিয়ে মাঠে নামেন দু দলের খেলোয়াড়রা। শুটারদের প্রতি সহমর্মিতা জানানোর পরই দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে শুরু হয় মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলার লড়াই। শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে মোহামেডানের রক্ষণভাগে বারবার চির ধরিয়ে দেন আবাহনীর ফরোয়ার্ডরা, কিন্তু সেই আক্রমণগুলো ফলপ্রসূ না হওয়ায় গোলের দেখা পায়নি নীল আকাশী শিবির। দ্বিতীয়ার্ধ আক্রমণের স্রোত অব্যাহত রেখে শুরুতেই আবাহনী শিবিরের আনন্দের উপলক্ষ এনে দেন মুসা। এই গোল নিয়ে মোহামেডান আপত্তি জানালে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে ও মাঠের বাইরে। এরপর ক্লাব কর্মকর্তাদের মধ্যস্থতায় খেলা পুনরায় শুরু হলে দেখা মেলে নতুন এক মোহামেডানের, যেন নিজেদের ঐতিহ্যের কথা স্মরণ করে উজ্জীবিত হয়ে ওঠে মোহামেডান। এবার সাদা কালোদের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে আবাহনী। এরই ধারাবাহিকতায় গোল করে মোহামেডানকে খেলায় ফেরান রাশেদ হাসান রনি। বাকি সময় কোনো দলই আর গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়। মাঠে হাজির হাজার কয়েক দর্শক নড়েচড়ে বসার আগেই অতিরিক্ত সময়ের মাত্র 40 সেকেন্ডের মধ্যেই গোল করে ক্লাব কাপ হকিতে তৃতীয়বারের মতো মোহামেডানের শিরোপা নিশ্চিত করেন গোল্ডেন বয় হাবুল। আনন্দে মেতে ওঠে সাদা কালো শিবির। যখন আমরা এক গোলে পিছিয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে ছিল, আম্পায়ারিং এত বাজে, তারপরে আমাদের মধ্যে একটা জেদ কাজ করছে যে ঠিক আছে আমরা এক গোলে হারতেছি, আমরা ম্যাচ বের করে তারপরে মাঠ থেকে বের হবো, এরকম একটা স্প্রিয়া নিয়ে আমরা খেলাটা শেষ করছি। শিরোপা হাতছাড়া হওয়ার জন্য ভাগ্যকেই দুষলেন আবাহনী অধিনায়ক। আমরা ফার্স্ট হাফে একচেটিয়া খেলছি, কিন্তু আমাদের রেজাল্ট আমরা সেইভাবে পাইনি। আর না পাওয়ার কারণ ফরওয়ার্ডদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল। বল মারছে, পোস্ট দেখেনি, বাইরে মারছে, মানে প্রচুর বল মিস করছে তারা। এহসান মোহাম্মদ, চ্যানেল আই, ঢাকা। প্রতিভা অন্বেষণের কথা আমরা সকলেই বলে থাকি। প্রত্যেকটি খেলায় তৃণমূল পর্যায় থেকে যদি প্রতিভা খোঁজা যায় এবং তাদের সঠিকভাবে অনুশীলন করানো যায়, তাহলে নিশ্চয়ই করে সেই খেলার মান ভালো হতে বাধ্য। অতি সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গার 20টি জেলা থেকে 14,000-এরও অধিক কিশোর এবং প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই পর্ব শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড় সমিতি। বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড় সমিতির উদ্যোগে এবং পিঙ্ক সিটি ও P5-এর উজ্জ্বল ব্যবস্থাপনায় এবং তাদের সক্রিয় সহযোগিতাতে এই প্রক্রিয়া তারা চালু রাখেন এবং শেষ পর্যন্ত তারা 30 জন খেলোয়াড়কে চূড়ান্তভাবে বাছাই করে। 30 জন খেলোয়াড় থেকে সব শেষে 15 জন খেলোয়াড়কে তারা নিয়মিত আবাসিক ক্যাম্পে রেখে প্রশিক্ষণ দেওয়ার কথা চিন্তা করেছে। এ নিয়ে অতি সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করেন ক্রীড়াকেন্দ্র রাজধানী ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এদেশে ক্রিকেট মেধা আছে, নেই পর্যাপ্ত সুযোগ। যাও এক আধটু সুযোগ সৃষ্টি হচ্ছে তা শুধুই নগর কেন্দ্রিক। সেই সুফল পৌঁছায় না প্রত্যন্ত অঞ্চলে।
কিন্তু প্রথাগত রীতির বাইরে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং 5P ইভেন্টস 5 মাস ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলে খুঁজে বেড়াচ্ছেন ক্রিকেট মেধা। তারা নির্বাচন করেছে 16 জন তরুণ ক্রিকেটারকে। চেষ্টা করেছিলাম যে আন্ডার প্রিভিলেজ যেসব এলাকায় ক্রিকেটের সুযোগ সুবিধা বা বোর্ডের ইনভলভমেন্ট বা আমাদের ক্রিকেটের স্ট্রাকচারটা ওরকম নেই, সেই ধরনের কিছু এলাকা থেকে আমাদের কিছু প্রতিভাবান ক্রিকেটার আমরা বের করে আনতে আমি মনে করি যে যথেষ্ট ভালো ট্যালেন্টস আমরা পেয়েছি। নির্বাচিত এই তরুণ প্রতিভাদের 1 বছরের জন্য স্পন্সরশিপ প্রদান করা হয়েছে। এই স্পন্সরের আওতায় 8 ব্যাটসম্যান, 6 বোলার আর 2 উইকেটকিপারকে 1 বছরের জন্য খেলাধুলা ও পড়াশোনার খরচ দেওয়া হবে। তাতে যার পর নাই উল্লাসিত তরুণ ক্রিকেটাররা। আর তাই এমন এক আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ক্রিকেট বোর্ড থেকে ঘোষণা এসেছে এই খেলোয়াড়দের বয়সভিত্তিক দলে জায়গা হবে সরাসরি, কারণ তারাও আশাবাদী এই তরুণরাই একসময় ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলবে। অনেক দল আগ্রহ প্রকাশ করেছে, প্রথম বিভাগ দল অবশ্য, যে কিছু কিছু খেলোয়াড়ের ব্যাপারে। তো আমরা এদেরকে আরেকটু পরীক্ষা করে তারপরে আমরা কাকে কোথায় দেয়া যায় সেটা বিবেচনা করে আমরা সেই সমস্ত দলে তাদেরকে যুক্ত করে দেবো আর কি। এই প্রোগ্রামের আওতায় 16 জন না, 30 জনই আছে। আমরা 30 জনকেই মানে আমাদের বাংলাদেশ ক্রিকেটের মূল স্রোতে আনার চেষ্টা করব। দেশের 20টি ভেন্যুর 14,000 ক্রিকেটার থেকে বেছে আনা এই তরুণরা হতাশ করবে না, এমনটাই প্রত্যাশা সকলের। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের খেলাও শুরু হয়েছে। নেতৃস্থানীয় দলগুলোর মধ্যে মোহামেডান স্পোর্টিং, আবাহনী লিমিটেড এবং উষা ক্রীড়াচক্র তারা সফলতার মাধ্যমে তাদের শুভ সূচনা করেছেন। ফিরে দেখা। আজকের ফিরে দেখায় কৃতি অ্যাথলেট রাজিয়া সুলতানা অনু। কৃতি অ্যাথলেট রাজিয়া সুলতানা অনু ক্ষুদে বয়স থেকেই অ্যাথলেটের প্রতি তার একটি দারুণ আকাঙ্ক্ষা। 1973 থেকে 1983 সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অ্যাথলেটিক ইভেন্টসে অংশগ্রহণ করেন রাজিয়া সুলতানা অনু। বিশেষভাবে 400 মিটার দৌড়ে তিনি 12 বছর বয়স থেকেই সকলের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে 200 মিটার দৌড়ে তিনি 3 বছর উপর্যুপরি দেশের রেকর্ড সৃষ্টি করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। 4x100 মিটার রিলে দৌড়েও রাজিয়া সুলতানা অনু ছিল একজন নিয়মিত দৌড়বিদ। 1976 সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি তাকে শ্রেষ্ঠ অ্যাথলেট হিসেবে বিবেচিত করেন। 1977 সালে বিশ্ববিদ্যালয় গেমসে 400 মিটার দৌড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে তিনি অংশগ্রহণ করেন। 1978 সালে 8ম এশিয়ান গেমসে 200 মিটার সেমিফাইনালে এবং 400 মিটার দৌড়ের সেমিফাইনাল থেকে উন্নীত হয়ে চূড়ান্ত পর্যায়ে উন্নীত হবার পর শেষ পর্যন্ত 6ষ্ঠ স্থান দখল করেন। 1979 সালে ইউনিভার্সিটি ব্লু সম্মানে সম্মানিত হয় রাজিয়া সুলতানা অনু। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অনার্স সহ মাস্টার্স ডিগ্রি লাভ করেন রাজিয়া সুলতানা অনু। অ্যাথলেটিক ডিপ্লোমা লাভ করেন ভারত এবং জার্মানি থেকে এবং 2 জায়গাতেই তিনি ফার্স্ট ক্লাস সার্টিফিকেট লাভের গৌরব অর্জন করেন। ইসলামাবাদে মুসলিম গেমসে টেকনিক্যাল অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। 9ম সাব গেমসে অ্যাথলেটিক ইভেন্টসের টেকনিক্যাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন রাজিয়া সুলতানা অনু। 2000 সালে খেলাধুলার সর্বোচ্চ খেতাব হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন তিনি। বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদের জাতীয় অ্যাথলেটিক প্রশিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। অনু, বাংলাদেশের অ্যাথলেটিকের এই অবস্থা, আমরা
এই অবস্থা থেকে আমরা কেমন করে আরো ভালো করতে পারি? তোমাদের সময়কার যেমন তোমরা অ্যাথলেট করতে, আমরা কি সেই দিনে ফিরে যেতে পারি না? অবশ্যই পারি। এতে আমাদের যে সংগঠকরা আছে, আমরা যে সুযোগ সুবিধা পাইনি, কিন্তু বর্তমানে পেয়েও ওরা কাজে লাগাতে কাজে পারছে। লাগাতে পারছে না। যেমন অ্যাথলেটিক্সের মাঠ, নিজস্ব মাঠ নেই। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামটা যখন সম্পূর্ণভাবে অ্যাথলেটিক্সের জন্য তৈরি হয়ে যাবে, তখন প্র্যাকটিসের যে অসুবিধাটা, যেমন আর্মি স্টেডিয়ামে গেলে সিভিলদের ঢুকতে দেয় না, বলে তোমরা পাবা না, কিংবা টাইম লিমিট করা থাকে। তো ওই সুবিধা থেকে বঞ্চিত হবে না অ্যাথলেটরা, মনে করি আমরা। তার মধ্যে এখন তো সায়েন্টিফিক যুগে অ্যাথলেটিক্সের পারফরমেন্স আরও উপরে যাওয়া উচিত। যারা আমরা কোচ হিসাবে কাজ করছি তাদেরকে সঠিকভাবে নেওয়া হচ্ছে না। যেমন আমাকে দিয়ে আমি বলি যে আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে আছি, কিন্তু যখন ক্যাম্প হয়, মেয়েদের ক্যাম্প হচ্ছে, কিন্তু ওখানে মেয়ে কোচ নাই। আচ্ছা, কিন্তু আমি বাইরে থেকে ট্রেনিং করে আসছি, বাইরে সম্বন্ধে জানি। আমাদের যদি ইউটিলাইজ না করে তাহলে কি পাবে? কারণ আমাদের যে ব্রেকআপটা আমরা আরেকটা অ্যাথলেটকে দিতে পারবো যে এইভাবে করলে এটা এইভাবে হবে। আচ্ছা অনু, তুমি কেমন করে এই অ্যাথলেট জীবন আসলে? অ্যাথলেট হলে কেমন করে? আমি যখন স্কুলে পড়ি, তখন আমাদের স্কুলে মানে স্কুল স্পোর্টস হচ্ছিল। তো সুফিয়া আপা একদম ছেলে, সত্যি কথা আর কি, ছেলেদের পোশাকের মতো একটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তখন আমরা বুঝতাম না, আমরা বললাম কি ছেলে ছেলে ছিল। পরে শামিমারা টলি ছিল, আমার স্কুলে পড়তো, ও স্কুল মিট করলো না। যেহেতু আমি স্কুল মিট করলাম, আমি স্কুলে চ্যাম্পিয়ন হলাম, তো আমার স্কুল একটা আলাদা কদর ছিল। পরে শামিমারা টলি ওরা বললো যে আমরা ইন্টার স্কুল করবো। তো আমরা ইন্টার স্কুল করে প্রথম বছরই খুব সাফল্য অর্জন করলাম, এবং সেই সাফল্যের জন্য আমাদের স্কুল কমিটি, যে টিএনটির চেয়ারম্যান ছিলেন, ভদ্রলোকের নাম আমার মনে নেই, তখন আমি খুব ছোট ছিলাম, আমাদেরকে মানে সত্যিকারের সোনার মেডেল দিয়েছিল। আচ্ছা আচ্ছা, যে আমাদের যে মূল্যায়ন করেছিল, ওই মূল্যায়ন বর্তমান স্কুলগুলোতে করে না। যে খেলাধুলাটা আসবে অ্যাকচুয়ালি স্কুল থেকে। খুবই সত্যি কথা। কারণ আপনি যখন স্কুল থেকে একটা খেলোয়াড় পাবেন, তখনই বুঝবেন না ওদের মধ্যে মেধা আছে, সব আছে। পরে আমাকে জিজ্ঞেস করলো, মানে ওই ইন্টার স্কুল থেকেই পরে মুক্তা ভাই জার্মান থেকে এসে একটা ওপেন কোচিং প্রোগ্রাম করলো, সেখানে আসলাম। যে ঠিক আছে, যে তো মুক্তা ভাই নজরে কেমন করে পড়ে গেলাম নিজেও জানি না। তারপর থেকে তো চলছে। আচ্ছা, তখনকার মেয়েদের পারফরমেন্স এবং এখনকার পারফরমেন্সের অনেক তফাৎ দেখা যায়। তা এই যে অবস্থাটা, এই অবস্থা সম্পর্কে তোমার মত কি? আমি তো বলবো যে আমাদের সময়টা সত্যি ভালো ছিল। আমরা গ্রাস ফিল্ডে দৌড়াচ্ছি, কিন্তু আমাদের টাইমিং অনেক ভালো ছিল। কিন্তু আমরা শুধু মানে যে প্রকৃত যে কোচিংটা, যে আমাদের ডেফিসিটটা কোথায়, সেটা আমাদেরকে কোচ পাইনি বলে বলতে পারিনি যে তোমাদের এই ঘাটতি আছে, কিংবা এটা করলে তোমরা এই হয়। কিন্তু আমরা বর্তমানে বলতে পারবো কোন, যেমন আমি একটা এক্সাম্পল বলি। এবার বিউটি যখন গত বছর সাব গেমসে সে 400-এ থার্ড হয়েছিল, সে পট করে সুইচ ওভার করলো যে 100 মিটার করবে। তা আমি বলছিলাম, ওকে বলি নাই, যে কাউকে বলছিলাম যে তুমি ওকে এই ইভেন্টটা কেন চেঞ্জ করলেন, ও কিন্তু 400-এ মেডেল আসবে। তো সত্যি কিন্তু তাই হলো, কিন্তু মাঝখান থেকে কি হলো, বিউটি একটা মেডেল থেকে বঞ্চিত হলো। অতএব তুমি পরিকল্পনার একটা ব্যাপার আছে, প্ল্যানিংটা যদি আমরা সুষ্ঠু করতে পারি বা সুন্দর করতে পারি, যে কাকে কোন ইভেন্টে পার্টিসিপেট করার ব্যবস্থা করবে। না, একটা 400 মিটার স্প্রিন্ট আর একটা 100 মিটার, আমিও 100 মিটার করেছিলাম। আমিও একটা এমন একটা বছরে আমি এত টপে হয়ে গেছিলাম যে তখন সুফিয়া পাও আমাকে ভয় পেয়েছিল যে 100 মিটার। তো ওইটা সবসময় হয় না, এটা আমাদের দেশের জন্য খাটে। কিন্তু আমি যখন একটা ইন্টারন্যাশনাল লেভেলে যাব, তখন আমাকে চিন্তা করতে হবে আমার প্রতিপক্ষ যে দৌড়াচ্ছে সে কততে দৌড়াচ্ছে, এবং আমাকে ওই টাইমিংয়ের একটা টার্গেট ধরতে হবে, যে আমাকে এই টাইমিংটা ধরলে আমি হয়তো এই লেভেল আসতে পারবো। যেমন আমার দিয়ে আমি বলি, আমি যখন এশিয়ান গেমসে পার্টিসিপেট করি, আমি যখন ফাইনালে উঠেছিলাম, আমাদের বাংলাদেশের হাই কমিশন এসে বলে ওই ছোট্ট মেয়েটা কোথায়। তা আমি যখন সামনে দাঁড়াচ্ছি, তখন বলে কি না তুমি না, থামছি না স্যার আমি। তো বলে কি তুমি? আমি হ্যাঁ আমি। পরে আমাকে কিন্তু যদি একটু গাইডলাইন বলতো, কিংবা আমার ট্রাকটা যদি 8 নম্বর ট্রাকটা না হয়ে, আমার ছবিতে আছে 8 নম্বর ট্রাক না হয়ে আমি যদি 3-4-এ পেতাম, আমি কিন্তু 3rd-4th হতে পারতাম। কারণ আমি তো কাউকে ফলো করতে পারছি না, আমাকে সবাই ফলো করে দৌড়াচ্ছে, যেহেতু আমি 8 নম্বর লেন পেয়েছিলাম। আমাদের দেশের মেয়েদের অ্যাথলেটিক্সের ব্যাপারে আমাদের কি করণীয় আছে বলে তুমি মনে করো? স্পোর্টস এখন শৌখিন না, তার জন্য খরচ লাগে একটা বাবা মার যে খরচ তারা পোষাতে পারবে না। এর জন্য না, পেশাদার ঠিক বলবো না, যে বাইরের দেশে স্পন্সর সিস্টেম আছে, যে আমি একটা অ্যাথলেট পুষবো, বিনিময়ে ওর পাবলিসিটিটা হবে,
ও আউটপুটটা কি পাবে, ওর একটা দৌড়ালে রেজাল্ট পাবে, কিন্তু একটা যে ওকে স্পন্সর করবে সে কিন্তু গেইনার, সে কিন্তু লুজার না। কিন্তু আমাদের দেশে কোনো স্পন্সরের সিস্টেম নাই। স্পন্সর মানে ওরা কি মনে করে জানি না, কিন্তু এই ব্যাপারে অ্যাথলেটটা খুবই মানে অবহেলিত আর কি। তাহলে তুমি বলতে চাচ্ছ যে যদি পৃষ্ঠপোষকরা এগিয়ে আসে তাহলে আমাদের ক্রীড়া মানের উন্নতি হতে পারে। অবশ্যই উন্নতি হবে, শুধু উন্নতি হবে না, অনেক উন্নতি হবে। কারণ মেয়েরা কিন্তু সিরিয়াস, একটা ছেলের তুলনায় মেয়েরা অনেক সিরিয়াস। যে কোনো ব্যাপারে, আপনি ঘর সংসার বলেন, লেখাপড়া বলেন, খেলাধুলা বলেন, সব কিছুতে ওরা কিন্তু সিরিয়াসলি নেয়। আর আমাদের দেশে এখন বর্তমান মেয়েরা কি করে, যেমন একটা মেয়ে সব খেলা খেলছে। যে আপনি দেখেন যে কিছুদিন আগে ফুটবল হলো, এই ফুটবলের মেয়েরা কাবাডি খেলো, এই ফুটবলের মেয়েরা অ্যাথলেটিক্স করতেছে, এই ফুটবলের মেয়েরা তাহলে তো হবে না। আমাদের তো অনেক মেয়ে আছে, আমরা ওই একটা মেয়ের পিছনে দৌড়াবো কেন? আমরা দুইটা মেয়ে বের করি। যে যেমন আমি একটা অ্যাথলেটের মেয়ে বের করলাম, ওই যে প্রতিভা অবশ্যই ওই মেয়েকে এখন দেখি সে তাইকোয়ান্ডো করে, সে কাবাডি করছে, সে ফুটবল করছে, তাহলে তো হবে না। অনু, আমাদের মহিলা অ্যাথলেটদের জন্য তোমার পরামর্শ কি? আমি বলবো বহুজাতিক কোম্পানিগুলো আছে, ওদেরকে স্পন্সর করবে। বিত্তবান যারা আছে একটা মেয়েকে নিক না, তারা দত্তক হিসাবে নিক, যে আমি এই মেয়েটাকে নিব। কারণ এখন মেয়েরা আসি গরিব ঘর থেকে, আমাদের মতো ওই যে আমরা যেরকম আগে মানে নিজস্ব সম্পত্তিতে সব খরচ করতাম, এখন তা হয় না। ওই জন্য আমিও যেরকম আমি একটা অ্যাথলেটকে কিন্তু পুষি আর কি, তাকে আমি হেল্প করি যেভাবে পারি করি আর কি। যেমন কিছুদিন আগে আমি একটা ক্যাম্প করলাম, সাইদুর রব আমাকে 12টা মেয়ের ট্রাকস্যুট দিয়েছিল। সে এখন নিউ ইয়র্ক প্রবাসী, ঠিকানাতে করে, ঠিকানা সৌজন্যে, আবার কেটসও দিয়েছিল। তো এরকম যদি সবাই আমরা আগায় আসি তাহলে দেখবেন মেয়েরা কেন, ছেলেরাও পিছায় থাকবে না, মেয়েরা তো অবশ্যই আগায় আসবে। তবে মেয়েদেরকে আগানো মানে আমাদের বর্তমান যে সামাজিক অবস্থা, এতে আমি জানি মেয়েরা বের হয়ে আসবে। অনু, চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং তোমাদের শুভ কামনা করছি। আপনাকেও ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আই স্পোর্টস আজকের মতো এখানেই শেষ করছি। যাওয়ার আগে এবারও স্বাস্থ্যের কথা। শরীর এবং স্বাস্থ্য আপনার, শরীরটাকে ভালো রাখুন, খেলায় মন দিন, এবং তাহলেই আমরা কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারব। আপনাদের শুভকামনায়।